আজকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে ফোর্স। তাহলে যখন আমরা কোনো একটা বডি যেটা হচ্ছে রিজিড, তার উপর আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে আমরা একটা রিজিড বডির ওপরে ফোর্স অ্যাপ্লাই করলে বডিটার ডাইমেনশনস এ কোনো চেঞ্জ আসবে না, মানে শেপ এগুলো কোনো চেঞ্জ হবে না। তাহলে শুধুমাত্র কি হবে? বডিটার মধ্যে একটা মোশন প্রডিউস হবে, বডিটার মধ্যে একটা মোশন প্রডিউস হবে। কিন্তু যখন বডিটা নন রিজিড হবে তখন দেখা যাবে যে বডিটার শেপ অ্যান্ড সাইজ চেঞ্জ হচ্ছে, এবং তার সাথে তার মধ্যে একটা কি আসছে, মোশন প্রডিউস হচ্ছে। তার মধ্যে একটা মোশন প্রডিউস হচ্ছে, তার মানে বডিটার ডাইমেনশন অল্টার হচ্ছে, প্লাস বডিটার মধ্যে একটা মোশন প্রডিউস হচ্ছে। এরপর আমরা দেখব যে একটা রিজিড বডি যখন তার উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, তো তার মধ্যে মোশন হচ্ছে, সেই মোশনটা দুটো টাইপস এর মোশন হয়। নাম্বার ওয়ান হচ্ছে ট্রান্সলেশনাল, ট্রান্সলেশনাল। আর নাম্বার টু হচ্ছে রোটেশনাল। হোয়াট ইজ ট্রান্সলেশনাল মোশন? একটা ফোর্স যখন একটা স্টেশনারি রিজিড বডি উপর অ্যাক্ট করে, যেটা ফ্রিলি মুভ করতে পারে, তো সেই বডিটা একটা স্ট্রেট লাইন পাতে মুভ করবে ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। একটা বডি আছে, এটা সেই বডিটার উপরে এফ ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, বডিটার ডিরেকশন অফ মোশন হচ্ছে এটা। ওকে, তাহলে বডিটা এই ডিরেকশনে, এই ফরওয়ার্ড ডিরেকশনে এগিয়ে যাবে স্ট্রেট লাইন পাতে। এই টাইপের মোশনটাকে আমরা বলছি ট্রান্সলেশনাল মোশন। ওকে, দিস টাইপ অফ মোশন ইজ কল্ড ট্রান্সলেশনাল মোশন। নেক্সট আমরা দেখব যে রোটেশনাল মোশনটা কি। হোয়াট ইজ রোটেশনাল মোশন? রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন। তাহলে যখন একটা বডি একটা পয়েন্টে পাইভটেড আছে, একটা বডি যখন একটা পয়েন্টে পাইভটেড আছে, ওকে, and the force is applied to that suitable point। একটা বডি আছে, এই বডিটা একটা পয়েন্টে পাইভটেড আছে, এবং ফোর্স একটা সুইটেবল পয়েন্টে আমি অ্যাপ্লাই করলাম। এখানে আমরা কি করলাম? এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে কি করবে? দ্য বডি রোটেটস অ্যাবাউট দ্য অ্যাক্সিস পাসিং থ্রু দ্য পাইভটেড পয়েন্ট। তাহলে বডিটা কি করলো? এভাবে রোটেট করছে। এই টার্নিং এফেক্ট অফ দ্য ফোর্স, এই যে টার্নিং এফেক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য যে বডিটার মধ্যে যে মোশনটা তৈরি হলো, টার্নিং এফেক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য মোশন অফ দ্য বডি, এটাকে আমরা বলবো রোটেশনাল মোশন। ফর এক্সাম্পল, যদি একটা হুইল আমরা দেখি যে ইট ইজ পাইভটেড এট দ্য সেন্টার, ফোর্সটাকে রিমের মধ্যে ট্যানজেনশিয়ালি আমরা অ্যাপ্লাই করেছি, তাহলে বডিটা এইভাবে কি করবে? মানে হুইলটা এইভাবে রোটেট করবে। যদি একটা ফোর্সকে আমরা নরমালি অ্যাপ্লাই করি, দরজার একটা হ্যান্ডেলে আমরা যদি নরমালি অ্যাপ্লাই করি, তাহলে the door also begins to rotate about an axis passing through the hinges on which the door rests. Okay, the next topic আমরা পড়বো হচ্ছে moment of force or torque। The next topic হচ্ছে moment of force or torque। moment of force or torque।
তাহলে আমরা একটা বডিকে এভাবে কনসিডার করছি, এই বডিটা ওই ও পয়েন্টে পাইভট করা আছে, এটা হচ্ছে পাইভটেড পয়েন্ট। ওকে, তাহলে আমরা একটা ফোর্স কে এইভাবে অ্যাপ্লাই করেছি, এফ ফোর্স। তাহলে এটাই হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, এই বরাবর ফোর্সটা অ্যাক্ট করবে। দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। ওকে, তাহলে এখানে এই ও থেকে আমি এই লাইন অফ অ্যাকশন অফ ফোর্স এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। তাহলে এখানে আমরা দেখব যে ফোর্সটা কিন্তু কোনো লিনিয়ার মোশন প্রডিউস করতে পারেনি, বিকজ দ্য বডি ইজ নট ফ্রি টু মুভ। এটা কি করবে, বডিটার উপরে একটা রোটেশন ক্রিয়েট করবে, বডিটার উপর কি করবে, একটা রোটেশন প্রডিউস করবে, তার মানে রোটেশনাল মোশন হবে। তাহলে এই বডিটা কি করছে তখন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। তাহলে আমরা বলতে পারি যে টার্নিং এফেক্ট অফ ফোর্স, টার্নিং এফেক্ট অফ ফোর্স about an axis is due to the moment of force or torque applied on the body. তাহলে moment of force বা torque, এটাই হচ্ছে কি টার্নিং এফেক্ট অফ ফোর্স প্রডিউস করে, তাই তো? তার মানে টার্নিং এফেক্ট অফ ফোর্সটা অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, সেটা কার জন্য হবে, এই মোমেন্ট অফ ফোর্স বা টর্কের জন্য। তাহলে মোমেন্ট অফ ফোর্স এটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি, ইট ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিচিউড অফ দ্য ফোর্স। তাহলে ফোর্সের যে ভ্যালুটা ম্যাগনিচিউড and the perpendicular distance, this perpendicular distance, suppose it is OP, perpendicular distance of line of action of force from axis of rotation। তাহলে axis of rotation থেকে যে perpendicular distance টা, তার প্রোডাক্ট, আর কার প্রোডাক্ট, ম্যাগনিচিউড অফ ফোর্স এর। তাহলে F ইন্টু OP, এটাই হচ্ছে কি মোমেন্ট অফ ফোর্স অর টর্ক। তাহলে মোমেন্ট অফ ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এর এসআই ইউনিট কি হবে, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, আর ডিস্টেন্সে মিটার। তাহলে নিউটন মিটার ইজ দা এসআই ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স। সিজিএস ইউনিট হচ্ছে ডাইন সেন্টিমিটার, সিজিএস ইউনিট হচ্ছে ডাইন সেন্টিমিটার। গ্র্যাভিটেশনাল ইউনিট হলে কেজিএফ, কিলোগ্রাম ফোর্স মিটার। ইন সিজিএস সিস্টেম গ্রাম ফোর্স সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে 1 নিউটন মিটার equals to 10 to the power 5 dyne, আর 1 মিটার equals to 100 সেন্টিমিটার, 10 স্কোয়ার সেন্টিমিটার। কত হলো, 10 to the power 7 dyne সেন্টিমিটার। দ্যাট মিনস 1 নিউটন মিটার equals to 10 to the power 7 dyne সেন্টিমিটার। 1 কিলোগ্রাম ফোর্স মিটার equals to 9.8 নিউটন মিটার, and 1 gram force centimeter equals to 980 dyne centimeter. Okay, next আমরা পড়বো clockwise and anti-clockwise movement। clockwise and anti-clockwise movement, clockwise and anti-clockwise movement কাকে বলে, বা এর কনভেনশন, সাইন কনভেনশন। Conventionally, if the effect of the body is to turn anti-clockwise, moment of force আমরা তখন তাকে বলবো কি, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সবসময় বাই কনভেনশন আমরা পজিটিভ নেব,
আর ক্লকওয়াইজ মুভমেন্ট বাই কনভেনশন আমরা হচ্ছে নেব নেগেটিভ। ওকে, তাহলে ইফ দ্য এফেক্ট অফ দ্য বডি ইজ টু টার্ন ইট ক্লকওয়াইজ, দেন দ্য মোমেন্ট অফ ফোর্স ইজ কল্ড ক্লকওয়াইজ মুভমেন্ট। একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, আর একটা হচ্ছে কি ক্লকওয়াইজ মুভমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ ইজ পজিটিভ, ক্লকওয়াইজ মুভমেন্ট বাই কনভেনশন ইজ নেগেটিভ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের যে ডিরেকশনটা, সেটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে বাইরের দিকে, আউটওয়ার্ডস। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের যে ডিরেকশনটা, সেটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে আউটওয়ার্ডস, বাইরের দিকে। আর ক্লকওয়াইজ মুভমেন্টের হচ্ছে ইনওয়ার্ডস। ক্লকওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে অ্যাক্সিস অফ রোটেশন যেটা আছে, সেটা কি ইনওয়ার্ডস ডিরেকশন, অ্যাক্সিস অফ রোটেশনের ইনওয়ার্ডস। তার মানে ক্লকওয়াইজ, ইন কেস অফ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, ডিরেকশন অফ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা আমরা বলতে পারি যে ইজ অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন আউটওয়ার্ডস, while in case of clockwise movement it is along the axis of rotation inwards, ভেতরের দিকে। ওকে, তাহলে এখানে একটা পাইভটেড বডি থাকলো, তাহলে আমরা বলতে পারি এই দিকটা হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এটাকে আমরা সবসময় পজিটিভ ধরবো। এটা হচ্ছে কি ক্লকওয়াইজ মুভমেন্ট। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ওকে, এবার কিছু কমন এক্সাম্পলস আমরা স্টাডি করব। কমন এক্সাম্পলস অফ মুভমেন্ট অফ ফোর্স। মুভমেন্ট অফ ফোর্স আমরা জানি যে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। মুভমেন্ট অফ ফোর্স এটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাগনিচিউড অফ ফোর্স, ম্যাগনিচিউড অফ ফোর্স। আর নাম্বার টু হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন, ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন। এই দুটো ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। তাহলে আমরা দেখবো যে ম্যাগনিচিউড অফ ফোর্স যদি বেশি হয় তাহলে মোমেন্ট অফ ফোর্স কোয়ান্টিটিটা বেশি। আর কি এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে মেজর ফ্যাক্টর। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশনটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে মোমেন্ট অফ ফোর্স বেড়ে যাবে। যদি এটাকে কমাই আমরা, ডিক্রিজ করি, তাহলে মোমেন্ট অফ ফোর্স কি হয়ে যাবে, কমে যাবে। মানে এই ফ্যাক্টরটার উপর কিন্তু ডিপেন্ড করে মোমেন্ট অফ ফোর্স। আমরা এখানে ডোর, দরজায় ডোর নবটা এই হিঞ্জ থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্সে রাখি। কেন? তার কারণ এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যত বেশি হবে তত কম ফোর্স অ্যাপ্লাই করে আমরা গ্রেটার টার্নিং এফেক্ট পাবো। মানে দরজাটা আমাদের ওপেন করতে অনেক বেশি সুবিধা হবে। কিন্তু এই যে হিঞ্জটা, সেটার কাছেই যদি ডোর নবটা থাকতো, তাহলে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এটা অনেক কম হতো। তাহলে ইন দ্যাট কেস আমাদের অনেক বেশি ফোর্স লাগতো দরজাটা ওপেন করতে। এটা একটা অ্যাপ্লিকেশন। একটা স্টিয়ারিং হুইলকে টার্ন করতে গেলে ফোর্সটাকে তার রিমে ট্যানজেনশিয়ালি অ্যাপ্লাই করতে হয়। একটা স্টিয়ারিং হুইলকে টার্ন করতে গেলে ফোর্সটাকে তাকে কি করতে হবে, ট্যানজেনশিয়ালি এই ডিরেকশন বা এই ডিরেকশনে অ্যাপ্লাই করতে হবে ট্যানজেনশিয়ালি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টার্নিং এফেক্টটা পাবো। দ্যাট কেস আমরা কি করব, টার্নিং এফেক্টটা এইভাবে পাবো যে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলে এইভাবে টার্নিং এফেক্টটা পাবো। আর এখানে ফোর্স অ্যাপ্লাই করলে আমরা কি করছি, এইভাবে টার্নিং এফেক্টটা পাচ্ছি। Upper circular stone of a hand floor grinder is provided with a handle near its rim. তার কারণ কি?
so that it can be easily rotated about the iron pivot at its center by applying small force at the handle. মানে যত বেশি পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তত কম ফোর্স অ্যাপ্লাই করে রেটার টার্নিং এফেক্ট আমরা পাবো। বাইসাইকেলে যদি আমাদের হুইলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করতে হয়, তাহলে ফুট পেডেলে আমাদের একটা স্মল ফোর্স এপ্লাই করতে হবে। এমনভাবে এপ্লাই করতে হবে যাতে পারপেন্ডিকুলার ডিসটেন্স of the point of application of force from the axle of the wheel is large. পারপেন্ডিকুলার ডিসটেন্সটা অ্যাক্সেল অফ দ্য হুইল থেকে অনেক বেশি হয়। একটা স্প্যানার, একটা স্প্যানার যদি যেটাকে নাট টাইট করতে কাজে লাগে, এখানে লং হ্যান্ডেল প্রোভাইড করা থাকে। কেন? তার কারণ হচ্ছে এই পয়েন্ট থেকে এই নাটটাকে টাইট করতে এই পয়েন্ট থেকে লং হ্যান্ডেল হলে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা অনেকটা বেশি থাকে। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স বেশি থাকলে আমরা দেখেছি যে কম ফোর্স এপ্লাই করে রেটার টার্নিং এফেক্ট আমরা অবটেইন করতে পারছি। তাহলে এই যে এক্সাম্পলস গুলো আমরা স্টাডি করলাম, এখান থেকে আমরা কনক্লুড করতে পারবো যে টার্নিং অফ আ বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস সেটা শুধুমাত্র ফোর্সের ম্যাগনিচিউডের উপর ডিপেন্ড করে না। এটা কার উপর ডিপেন্ড করে? এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, এটার উপর ডিপেন্ড করে। যত বেশি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, তত কম ফোর্স লাগবে আমাদের বেশি টার্নিং ইফেক্ট প্রডিউস করতে। আর যত পারপেন্ডিকুলার ডিসটেন্স কম হবে, তত আমাদের বেশি ফোর্স লাগবে টার্নিং ইফেক্ট প্রডিউস করতে। তার মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কম ফোর্স অ্যাপ্লাই করে আমরা গ্রেটার টার্নিং এফেক্ট পাবো। পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি কম হয়, তাহলে ইন দ্যাট কেস আমরা কি করব? গ্রেটার ফোর্স আমাদের দরকার হবে ম্যাক্সিমাম টার্নিং এফেক্টের জন্য। তার কারণ মোমেন্ট অফ ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্যাট পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন। ওকে? আমরা প্রথমে স্টাডি করেছিলাম যে ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশনকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি: আ মোশন ইন হুইচ all the points of the body, all the points of a body is moving uniformly in a single direction. This is called translational motion. যখন একটা অবজেক্ট ট্রান্সলেশনাল মোশন আন্ডারগো করবে, মানে প্রডিউস, তার মধ্যে ট্রান্সলেশনাল মোশন ক্রিয়েট হবে, when an object undergoes translational motion, তখন তার ওরিয়েন্টেশন কোনো চেঞ্জ হবে না। There is no change in orientation. There is no change in orientation. When an object undergoes translational motion, there is no change in the orientation. লিনিয়ার মোশনের ক্ষেত্রে বডিটা কিন্তু স্ট্রেট লাইন পাথে মুভ করে। কিন্তু ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে কখন অকার করবে ট্রান্সলেশন মোশন? যখন সমস্ত পয়েন্টস, বডির সমস্ত পয়েন্টস গুলো সেম লাইনে মুভ করবে বা সেম ডিরেকশন আর সেম ভেলোসিটি নিয়ে। মানে শুধুমাত্র লিনিয়ার মোশন যদি আমরা বলি, তাহলে সেটা একটা বডি স্ট্রেট লাইন পাথে মুভ করলেই সেটা লিনিয়ার মোশন বলতে পারি। কিন্তু ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে সমস্ত পয়েন্টস, বডির যত পয়েন্টস আছে, সেটা কিন্তু সেম লাইন, সেম ডিরেকশন, সেম ভেলোসিটি নিয়ে মুভ করবে। এটাই হচ্ছে একটা ডিফারেন্স। ওকে? এটা একটা বেসিক ডিফারেন্স বিটুইন লিনিয়ার মোশন অ্যান্ড ট্রান্সলেশনাল মোশন। What do you mean by the term couple force? What do you mean by the term couple? তো আমরা বলতে পারি যে একটা সিঙ্গেল ফোর্স যখন আমরা একটা পাইভটেড বডিতে অ্যাপ্লাই করব,
সেই সিঙ্গেল ফোর্স কিন্তু শুধুমাত্র বডিটার উপরে রোটেশন ক্রিয়েট করতে পারবে না। তাহলে অ্যাকচুয়ালি রোটেশনটা প্রডিউস হয় পেয়ার অফ ফোর্সেস এর জন্য, এক জোড়া ফোর্সেস এর জন্য। পেয়ার অফ ফোর্স, ওকে? একটা ওয়াটার ট্যাপকে যখন ওপেন করছি তখন তার দুটো ফোর্স দরকার আমাদের। এখানে একটা ফোর্স দরকার, এখানে একটা ফোর্স দরকার। একটা ওয়াটার ট্যাপ, রানিং আ ওয়াটার ট্যাপ বা একটা ক্যাপকে, বটলের ক্যাপকে যখন টাইট করছি, বটলের এই ক্যাপটাকে যখন আমরা টাইট করছি এই ক্যাপটাকে, তখন কিন্তু একটা এইভাবে ফোর্স দরকার, আর একটা কি এইদিকে ফোর্স দরকার। দুটো ফোর্স দিয়ে কিন্তু আমাদের রোটেশন প্রডিউস করতে হবে। সিঙ্গেল ফোর্স ইজ নট single force is not able to create rotation in a body. Okay? The rotation is due to the force applied externally. Rotation rotation is always produced by the pair of force. The rotation is due to the force externally applied and the force of reaction produced at a pivot point. The force of reaction at the pivot is equal in magnitude but opposite in direction to the applied force. মানে দুটো ইকুয়াল অপোজিট, দেখো এইদিকে একটা এইদিকে একটা প্যারালাল ফোর্সেস নট হ্যাভিং সেম লাইন অফ অ্যাকশন। টু ইকুয়াল অ্যান্ড অপোজিট প্যারালাল ফোর্সেস নট অ্যাক্টিং অ্যালং দ্য সেম লাইন ফর্মস আ কাপল ফোর্স। ওকে? তাহলে আমাদের রোটেশন ক্রিয়েট করার জন্য একটা কাপল নেসেসারি, পেয়ার অফ ফোর্সেস নেসেসারি। তাহলে হোয়াট ইজ কাপল? Two equal parallel forces, opposite forces, two equal parallel opposite forces not having same line of action constitutes a couple force. সেটা কি করে? couple force প্রডিউস করছে। যেমন আমরা ওয়াটার ট্যাপটাকে টার্ন করছি বা বটলের ক্যাপ ওপেন করছি বা একটা লক চাবি দিয়ে তালাটাকে বন্ধ করছি, স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছি, তাহলে দুটো ফোর্সই কিন্তু দরকার রোটেট করতে গেলে। সিঙ্গেল ফোর্স কিন্তু আমাদের রোটেশন ক্রিয়েট করতে পারবে না। নেক্সট আমরা পড়বো হচ্ছে মোমেন্ট অফ কাপল। মোমেন্ট অফ কাপল, আমরা কনসিডার করছি এ একটা বার এ বি। ওকে? এই বারটা এই মিডল ও পয়েন্টে পাইভটেড আছে। এখানে আমরা দুটো ফোর্স অ্যাপ্লাই করেছি, এখানে একটা ফোর্স এফ আর এখানে একটা ফোর্স এফ। ওকে? এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, টোটাল যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাকে আমরা বললাম হচ্ছে ডি কনসিডার করেছি। ওকে? তাহলে এই যে এই এবিটাকে আমরা বলবো কাপল আর্ম, এটাকে আমরা বলছি কাপল আর্ম। ওকে? এই দুটো ফোর্স কিন্তু ট্রান্সলেশনাল মোশন প্রডিউস করতে পারবে না, কারণ তাদের রেজাল্টেন্টটা, এটা এইদিকে এটা এইদিকে, রেজাল্টেন্টটা কিন্তু জিরো। রেজাল্টেন্ট সামটা কি হবে? জিরো। সেই জন্য তারা কোনো ট্রান্সলেশনাল মোশন প্রডিউস করতে পারবে না। বাট ইচ ফোর্স হ্যাজ টার্নিং এফেক্ট অন দ্য বার ইন দ্য সেম ডিরেকশন। তাহলে প্রত্যেকটা ফোর্স কিন্তু একটা টার্নিং এফেক্ট প্রডিউস করতে পারবে, কি একই ডিরেকশন বরাবর। ওকে? তাহলে এবার আমরা দেখব মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট পয়েন্ট এ। পয়েন্ট এ এর অ্যাবাউট এ মোমেন্ট অফ ফোর্স কত হবে? মোমেন্ট অফ ফোর্স এফ at the end A, at the end A, এটা কি আসবে? F into OA। ওকে? সিমিলারলি এন্ড বি এর ক্ষেত্রে কি হবে? F into OB। তাহলে এখান থেকে টোটাল মোমেন্ট অফ কাপল আমরা বার করব। টোটাল মোমেন্ট অফ কাপল, টোটাল মোমেন্ট অফ কাপল, তাহলে কি আসবে? টোটাল মোমেন্ট অফ কাপল F into OA প্লাস F into OB। তাহলে এখানে ক্ষেত্রে কি আসছে? এফ টাকে কমন নাও, ও এ প্লাস ওবি। তাহলে ও এ প্লাস ওবি গোটাটাই হচ্ছে ডি, আমরা বলতে পারি এফ ইন্টু ডি।
তাহলে মোমেন্ট অফ কাপলকে আমরা ডিফাইন করব আইদার ফোর্স, মানে যে কোনো একটা ফোর্স এফ, আইদার ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস, মানে আইদার ফোর্স মাল্টিপ্লাইড বাই কাপল আর্ম, এটাই হচ্ছে আমাদের কি প্রডিউস করবে, মোমেন্ট অফ কাপল। ওকে, নেক্সট টপিক, ইকুইলিব্রিয়াম অফ বডিজ। ইকুইলিব্রিয়াম অফ বডিজ, ইকুইলিব্রিয়াম অফ বডিজ। তো হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ইকুইলিব্রিয়াম অফ বডিজ? তো আমরা পড়েছি যে যখন একটা ফোর্স একটা বডির ওপর অ্যাক্ট করবে, সেটা ট্রান্সলেশনাল মোশন প্রডিউস করতে পারে যদি বডিটা কি করে, ফ্রিলি মুভ করতে পারে। আর রোটেশনাল মোশন কখন প্রডিউস করবে, যখন বডিটা একটা পয়েন্টে, পার্টিকুলার পয়েন্টে কি থাকবে, ফিক্স থাকবে। বাট ইট ইজ পসিবল টু অ্যাপ্লাই নাম্বার অফ ফোর্সেস such that the resultant of all forces is zero। তাহলে আমরা, এটা পসিবল যে আমরা অনেক কটা ফোর্স অ্যাপ্লাই করব যাতে নেট ফোর্স, নেট সাম অফ ফোর্স রেজাল্টেন্টটা সেটা কত হয়, রেজাল্টেন্টটা যাতে জিরো হয়, এফ নেট ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে এই এফ নেটটা জিরো হলে বডির মধ্যে স্টেট অফ রেস্ট বা স্টেট অফ মোশনে কোনো চেঞ্জ আসবে না, বডিটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে। যদি রেজাল্টেন্ট ফোর্সটা বডির ওপরে জিরো হয়, মানে সমস্ত ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, এটা একটা বডি, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, সমস্ত ইকুয়াল ফোর্সেস, রেজাল্টেন্টটা কি হলো, রেজাল্টেন্টটা জিরো হলো। রেজাল্টেন্টটা কি হলো, জিরো হলো। তাহলে আমরা বলতে পারি যে রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয় বডির ওপরে, তাহলে অপোজিট ডিরেকশন যদি হয়, তাহলে এখানে এই বডিটাকে এই ফোর্স দিয়ে আমি এখানে টানছি, এই বডিটাকে এইভাবে ফোর্স দিয়ে টানছি, এটাকে এইদিকে টানছি, এটাকে এই টানছি, তার মানে কি হলো, রেজাল্টেন্ট ফোর্সটা নিউট্রালাইজ হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে বডি সেই ক্ষেত্রে কি হবে, স্টেট যে স্টেটেই থাক, সেটা হচ্ছে মোশন হোক কি রেস্ট হোক, এটা নয় যে সেটা রেস্টেই থাকতে হবে, যে স্টেটেই থাক সেই স্টেটটাকে সে মেনটেন করবে। তাহলে algebraic sum of all the forces বা all the moment of forces about a fixed point যদি জিরো হয়, বডি কি করে, যদি মোমেন্টটা জিরো হয় তাহলে বডি তার রোটেশনাল মোশনটাকেও চেঞ্জ করে না, তখন বডিটা কি করছে আমাদের, আমরা বলতে পারি বডি সেড টু বি ইন ইকুইলিব্রিয়াম। তাহলে নেট ফোর্স বা নেট টর্ক জিরো, এটাই হচ্ছে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ অল ফোর্সেস। তাহলে টাও নেট, সমস্ত যে টর্কটা, মোমেন্ট অফ ফোর্স, সেটাও জিরো, আর নেট ফোর্সটাও জিরো, এটা হচ্ছে কন্ডিশনস ফর ইকুইলিব্রিয়াম অফ বডিজ। তাহলে যখন একটা নাম্বার অফ ফোর্স বডিতে অ্যাক্ট করছে এবং বডিটা স্টেট অফ রেস্ট বা লিনিয়ার মোশন বা রোটেশনাল মোশনকে চেঞ্জ করতে পারছে না, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে বডিটা আমরা বলবো ইকুইলিব্রিয়ামে আছে, একটা বুক টেবিলে আছে, একটা বই বা একটা অবজেক্ট টেবিলে রাখা আছে, এখানে আমি এখানে একটা এফ ফোর্স দিয়ে টানলাম, এখানে একটা এফ ফোর্স দিয়ে টানলাম, তাহলে নেট ফোর্স জিরো হয়ে গেল। তাহলে বডিটা কি করলো, স্টেট অফ রেস্টটাকে কি করছে, মেনটেন করছে। তো আমি এই ক্ষেত্রে ধরতে পারি যে বডিটা কি আছে, ইকুইলিব্রিয়ামে আছে, এটাকে আমরা বলবো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তো এটাও আমরা বলতে পারি যে মোশনের ক্ষেত্রেও একটা ইকুইলিব্রিয়াম আসতেই পারে, সেই মোশনের ক্ষেত্রে যে ইকুইলিব্রিয়ামটা আসবে সেটাকে আমরা বলবো ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ডাইনামিক, ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ওকে, কিরকম এক্সাম্পল, যে একটা রেইনড্রপ যখন সারফেস অফ দ্য আর্থের কাছে রিচ করছে, সেটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে রিচ করবে। এই রেইনড্রপটা সারফেস অফ দ্য আর্থের কাছে যখন রিচ করছে, সেটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে রিচ করছে। তাহলে এই যে রেইনড্রপটা যে ওয়েটটা, এই ডাউনওয়ার্ডস যে ওয়েটটা, সেই ওয়েটটা সাম অফ দ্য বায়ান্ট ফোর্স অ্যান্ড দ্য ফোর্স অফ ফ্রিকশন বা ভিসকোসিটি অফ দ্য এয়ার, যেটা আপওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে, বায়ান্ট ফোর্স আর ভিসকোসিটি, ঠিক আছে, বায়ান্ট ফোর্স আর ভিসকোসিটি অফ এয়ার, এই দুটোকে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে এই দুটো যদি ব্যালেন্স হয়, তাহলে নেট ফোর্স অন দ্য ড্রপ কত হবে, এই অপর দিকে বায়ান্ট ফোর্স বা ভিসকোসিটি আর তলার দিকে ওয়েট, এটা একে অপরকে ক্যান্সেল করছে, তাহলে এফ নেট জিরো।
মানে বডিটার ভেলোসিটিটা এই ক্ষেত্রে কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে বডিটা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছিল সেই ভেলোসিটিটা চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে এটাও আমরা বলতে পারি একটা ইকুইলিব্রিয়াম স্টেট। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। একটা এরোপ্লেন একটা কনস্ট্যান্ট হাইটে মুভ করবে, তো এরোপ্লেনটার যে আপওয়ার্ড লিফটটা, এরোপ্লেনটা এই এরোপ্লেনটার যে আপওয়ার্ড লিফটটা, এই আপওয়ার্ড লিফট এটা কি করে, এই এরোপ্লেনের যে ওয়েটটা তলার দিকে একে কি করে, ব্যালেন্স করে দেয়। তাই এরোপ্লেনটা একটা পার্টিকুলার হাইটে কি করতে পারে, মুভ করতে পারে। যদি ব্যালেন্স না হতো তাহলে এই ওয়েটের জন্য এর নিচের দিকে চলে আসতো। এটাও কন্ডিশনস ফর ইকুইলিব্রিয়াম। একটা স্টোনকে একটা স্ট্রিং এর পাশে টাই করেছি এবং সেটাকে একটা সার্কুলার পাথে যদি মুভ করা ইউনিফর্ম স্পিডে, তাহলে সেটাও ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। তার কারণ টেনশন অফ দ্য স্ট্রিং প্রোভাইডস সেন্ট্রিপেটাল ফোর্স রিকোয়ার্ড ফর সার্কুলার মোশন। তাহলে টেনশন ইন দ্য স্ট্রিং এটা কি প্রোভাইড করবে, এরকম করে ঘোরাচ্ছি, টেনশন ইন দ্য স্ট্রিং সেটা কি করবে, টুয়ার্ডস দ্য সেন্টার। এই ফোর্সটা যেটা সেন্ট্রিপেটাল ফোর্স এটা প্রোভাইড করবে এবং স্টোনটা ভালোভাবে সার্কুলার মোশন কি করবে, পারফর্ম করতে পারবে। একটা প্ল্যানেট যখন সানের চারিপাশে ঘুরে, বা একটা স্যাটেলাইট যখন প্ল্যানেটের চারিপাশে ঘুরছে, বা একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিপাশে ঘুরছে, সমস্ত কটাকে আমরা বলতে পারি এক্সাম্পলস অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এই সমস্ত হচ্ছে এক্সাম্পলস অফ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তাহলে আমাদের কন্ডিশনস ফর ইকুইলিব্রিয়াম কি কি হলো, রেজাল্টেন্ট অফ অল ফোর্সেস acting on the body is zero, and algebraic sum of moments of all forces on the body about a point of rotation is zero. এটাই হচ্ছে conditions for two conditions for equilibrium of rigid bodies. নেক্সট আমরা ফাইনাল টপিক আজকে পড়বো, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মোমেন্টস। প্রিন্সিপাল অফ মোমেন্টস প্রিন্সিপাল অফ মোমেন্টস যখন সেভারাল ফোর্সেস একটা পাইভট বডির উপর অ্যাক্ট করবে, তাহলে সেটা কি করবে, ইট টেন টু রোটেট ইট অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য পাইভট। এটা রোটেশন প্রডিউস করবে। রেজাল্টেন্ট মুভমেন্ট অফ অল ফোর্সেস অ্যাবাউট দ্য পাইভট পয়েন্ট ইজ অবটেন্ড বাই টেকিং দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস অফ ইচ ফোর্সেস অ্যাবাউট দ্য পয়েন্ট। মানে এইদিকে একটা মোমেন্ট আছে, এইদিকে মোমেন্ট আছে, সব রেজাল্টের মোমেন্ট গুলো আমরা নিয়ে নেবো, তাহলে নেট মোমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যালজেব্রিক সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমরা ধরেছিলাম, আগেই বলেছিলাম পজিটিভ, আর ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমরা কি ধরেছি, নেগেটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বাই কনভেনশন পজিটিভ, আর ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ। তো আমরা অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস এটা বলতে পারি যে সাম অফ algebraic sum of moments of all forces acting on a body about the axis of rotation is zero, তখন বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন আ বডি যদি জিরো হয় অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ রোটেশন, বডিটা কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে প্রিন্সিপাল অফ বডি প্রিন্সিপাল অফ মোমেন্ট অফ ফোর্সেস প্রিন্সিপাল অফ মোমেন্টস প্রিন্সিপাল অফ মোমেন্টস এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ মোমেন্টস ইন ইকুইলিব্রিয়াম, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ইন ইকুইলিব্রিয়াম sum of anticlockwise moment equals to sum of clockwise moment। তাহলে ইন ইকুইলিব্রিয়ামে কি হবে, যে রেজাল্টেন্ট টর্ক সেটা জিরো, মানে সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ যতটা মোমেন্ট তৈরি হবে ততটাই ইকুয়ালস টু সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট, তবেই ইকুইলিব্রিয়ামে থাকবে বডিটা। তাহলে এই একটা বিম ব্যালেন্স এই প্রিন্সিপাল অফ মোমেন্টের এই কন্ডিশনে কাজ করে, তাই তো। ফিজিক্যাল ব্যালেন্স ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট। ওকে, তাহলে আমরা এখানে একটা স্মল ভেরিফিকেশন আমরা করে নিই যে প্রিন্সিপাল অফ মোমেন্টটা ভ্যালিড কিনা। তো আমরা এখানে একটা মিটার রুল ধরেছি। এই মিটার রুলটা আমরা একটা স্ট্রিং এর সাহায্যে থ্রেড দিয়ে এভাবে ঝুলিয়েছি, ওকে, সাসপেন্ড করেছি। তাহলে এখানে দুটো ব্যালেন্সেস আছে, একটা এ আর একটা হচ্ছে বি। ওকে, তাহলে এই সাসপেন্ড দ্য
two spring balances A and B on the meter rule, এখান থেকে আমরা ব্যালেন্সেস এখান থেকে সাসপেন্ড করেছি, এখানে একটা আর কোথায় এখানে একটা। বা ওয়েটও সাসপেন্ড বলতে পারো, যে ওয়েট দুটো সাসপেন্ড করেছি। এখানে একটা ওয়েট আছে W1, এই ওয়েটটাকে আমরা ধরলাম কি W2। ওকে, তাহলে যখন W1 ওয়েটস, আমরা সাপোজ প্রথমে W1 ওয়েটটা এখানে চাপিয়েছি, তাহলে এই দিকে টিল্ট করবে রুলটা। ওকে, তাহলে এমন ভাবে অ্যাডজাস্ট করব যাতে এই ওয়েটটা, এই মিটার রুলটাকে ব্যালেন্স করতে পারে। তাহলে আমরা নিশ্চয়ই এই দিকে একটা ওয়েট চাপাবো, যেটাই আমরা W2 বলেছি। কারণ এই W1 ওয়েট চাপানোর পরে টিল্ট করছে এইভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে। এখানেই যদি W2 টা চাপিয়ে দিতাম, তাহলে সেটা ক্লকওয়াইজ ডিরেকশনেই সেটা টিল্ট করতো, কখনোই সেটা ব্যালেন্স হতো না রুলটা। নিশ্চয়ই আমাকে তার উল্টো ডিরেকশনে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট তৈরি করতে হবে, যার জন্য এই রুলটা ব্যালেন্স যাতে হয়। তাহলে আমরা সাপোজ এই ক্লকওয়াইজ মোমেন্টটাকে, এই ক্লকওয়াইজ যে মোমেন্টটা আছে এই W1 ওয়েট চাপানোর পরে, সেটাকে আমরা বার করব। তাহলে আমি ধরছি যে এই পয়েন্ট থেকে, এই ও পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে L1। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট কত হবে? W1 L1 ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট W1/L1। তাহলে একে ব্যালেন্স করার জন্য এই W2 ওয়েটটা এইদিকে চাপিয়েছি, আর L2 টা কত? এই ব্যালেন্স পয়েন্ট থেকে এটা হচ্ছে L2। তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত হবে? W2 L2। তাহলে ইকুইলিব্রিয়ামে কি হবে? মিটার রুলটা যাতে হরাইজন্টাল থাকলে তখন কি হবে? W1 L1 সমান W2 L2 সমান টোটাল যে ক্লকওয়াইজ মুভমেন্টটা, সেটা এই অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিয়ে আমাদের কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। এটাই ভেরিফিকেশন অফ প্রিন্সিপাল অফ মোমেন্টস। নেক্সট ক্লাসে আমরা এই প্রিন্সিপাল অফ মোমেন্টস চ্যাপ্টার রিলেটেড কিছু নিউমেরিক্যালস এন্ড কোশ্চেন আনসার্স ডিসকাশন করব। থ্যাংক ইউ।